ওরদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৩৩। পর্বটিতে রোমান্টিক অংশ আছে, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। সকাল 10টা, সবেমাত্র ঘুম থেকে উঠে ঢুলতে ঢুলতে সিঁড়ি দিয়ে নামছে তারা। সকালে ঘুম থেকে উঠে নিজের রুমে নিজেকে সে আবিষ্কার করেছিল, তবে সে এটা নিয়ে চিন্তিত ছিল তার ঘরেই এলো কি করে। কাল রাত তো তুর্য ভাইয়ের সাথে ঘুমিয়েছিল, তাহলে এখানে কিভাবে? অনেক ভেবেও যখন পায় না তখন চিন্তা করে তুর্য ভাইকে না হয় জিজ্ঞেস করবে। এই ভেবে বিছানা ছেড়ে ঢুলতে ঢুলতে নিচে নামে। তবে নিচে নামতেই কাউকে চোখে পড়ে না তার। পুরো ড্রয়িং রুম খালি বলতে গেলে। হাত দ্বারা চোখ ডলে চারপাশে তাকায়, কিন্তু পায় না কাউকে। তা দেখে অবাক হয় সে। আশেপাশে তাকিয়ে যখন কারো দেখা পায় না তখন ভাবে হয়তো বাহিরে আছে। সেই ভেবে হাঁটা দেয় বাহিরের দিকে। মেইন দরজা পেরিয়ে বাইরে এসে ঘুম ঘুম চোখে চারপাশ বুলায় সে। তবে হুট করে চোখ আটকে যায় এক জায়গায়। মুহূর্তেই বড় বড় হয়ে যায় এতক্ষণের ঘুম, সব নিমিষেই শেষ বলতে গেলে। তার চোখের সামনে তার শখের বাগানের বিন্দুমাত্র চিহ্নও নেই। পুরো বাগান কেটে ফেলা জায়গাটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, তবে লোকজন এখনও বাগানের ফুল গাছগুলো যেগুলো কেটে ফেলা হয়েছে সেগুলো এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির বাইরে। সেখানে উপস্থিত বাড়ির 3 কর্ত্রী ও ছোটরা, আর কেউ নেই সেখানে বলতে গেলে। সকলে অসহায় হয়ে তাকিয়ে আছে বাগানের দিকে। তারা এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেখানে দৌড়ে গিয়ে চিল্লিয়ে বলে ওঠে, এ কি, আমার বাগান কে কাটলো? এইগুলো কোথায় নিয়ে যাচ্ছ? তারার আওয়াজ শুনে সকলে তার পানে তাকায়। শারমিন বেগম এতক্ষণ ধরে যেই ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে এখন। পাশ থেকে মেঘা বলে ওঠে, বাগান কেটে ফেলা হয়েছে। মেঘার কথায় তারা অবাক চোখে বলে ওঠে, কিন্তু কেন? ভাইয়া বলেছে তাই কেটে ফেলা হয়েছে। হতবাক হয় তারা। শখের বাগান কেটে ফেলায় তার চোখ ছলছল করে ওঠে। সে ভেবে পায় না হঠাৎ এই বাগান কেন কেটে ফেলেছে তুর্য ভাই। সে শারমিন বেগমের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, আমার বাগান কেন কাটা হচ্ছে বম্মা? তারার কথায় অসহায় চোখে তাকায় শারমিন বেগম। তার পানে তিনি ভেবে পায় না কি বলবেন। তিনি তারাকে আর কেউ না জানুক, সে তো জানে কেন কেটে ফেলেছে এই বাগান তুর্য। তারা শারমিন বেগমের নীরবতা পছন্দ হলো না, তাই সে কড়া গলায় বলল, কি হলো, কথা কেন বলছো না? বলো, কেন কেটেছে আমার বাগান তোমার ছেলে? তারার কথায় পাশ থেকে পিয়ন্তি বেগম তেতে বলে ওঠে, আমার ছেলের বাগান পছন্দ হয়নি তাই রাখেনি। এতে এত প্রশ্ন কেন করছিস শুনি? বড়দের কাছে কৈফিয়ত চাইছিস তুই? দিন দিন বেয়াদব হচ্ছিস তাই না? কাল দেখিসনি বাগানে সাপ পাওয়া গেছে? তোর এই বাগানের জন্য কি বাড়ির আর মানুষের প্রাণ খোয়াবে নাকি? বেশ হয়েছে, এসব যত জঙ্গল কেটে ফেলা হয়েছে। নিয়ন্তি বেগমের কথায় ছলছল করে ওঠে চোখ তারার। চোখের পানির কারণে ঝাপসা হয় সবকিছু। মুহূর্তেই টুপ করে পানি গড়িয়ে পড়ে। রাগ হয় আজ ভীষণ তুর্যের উপর। রাগে তার শরীর কাঁপছে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে দৌড়ে ভেতরে চলে যায়। আজমিরা বেগম তা দেখে পিয়ন্তি বেগমের উপর রেগে গিয়ে বলে ওঠে, দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে, এত কিছু বলার কি ছিল তোর? আজমিরা বেগমের কথায়ও পিয়ন্তি বেগম কড়া গলায় বলে ওঠে, তোমরা আর ওকে লাই দিও না তো মেজো বুবু। ও যখন যা চাবে তাই হবে নাকি? কোথায়, বাড়িতে তো আরো 4টে ছেলে মেয়ে আছে আমাদের। তাদের তো এত চাওয়া নেই, তাহলে ওর কেন হবে? ফুলের বাগান চেয়েছিল বলে তোমরা সবাই মিলে তাই করে দিলে। কালকে দেখছো কি হতে যাচ্ছিল? যদি কোনো বড় বিপদ হতো তখন? আমাদের প্রাণের মায়া না থাকতে পারে, কিন্তু আমার বাকি ছেলেদের প্রাণের মায়া আমার আছে। একজনের জন্য আরেকজনকে হারাতে পারবো না। তাই তুর্য যা করেছে বেশ করেছে। তোমরাও ওকে তোল্লাই দিও না। বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে হন হন করে হেঁটে চলে যায়। আজমিরা বেগম পেছন থেকে হাত বাড়িয়ে ডাকতে গিয়েও থেমে যায়। তিনি হতাশার নিঃশ্বাস ফেলে, সাথে বাকিরাও অসহায় চোখে তাকায় তার যাওয়ার পানে। দুপুর 2টা দেখে মনে হচ্ছে সন্ধ্যা হতে চললো। আজ সকালে সূর্য উঠলেও, তবে আকাশ একটু অন্যরকম। সূর্য উঠলেও যেন গম্ভীর আলোর উজ্জ্বলতা আছে ঠিকই, কিন্তু তার উষ্ণতায় একটা ক্লান্তির ছায়া। বাতাস ভারী হয়ে আসতে ধীরে ধীরে। কোথাও যেন একটা চাপা প্রতীক্ষা। আকাশ, বাতাস, গাছপালা সবকিছু অপেক্ষায় আছে কিছু একটার জন্য। দিগন্তে কালচে মেঘের রেখা দেখা যাচ্ছে, একদিকে ধূসর, অন্যদিকে কিছুটা নীলচে কালো। হালকা বাতাস বইছে, কিন্তু তাতে একটা ভেজা মাটির গন্ধ মিশে যাচ্ছে ক্রমশ। দূরে গাছের পাতারা নড়ছে একটু অস্থিরভাবে, যেন তারা বৃষ্টির স্পর্শ পাওয়ার জন্য অধীর হয়ে আছে। পাখিরা আজ একটু চুপচাপ, কখনো বা দল বেঁধে উঠছে, যেন আশ্রয় খুঁজছে কোথাও। দূরে কোনো একটা গাছে কাক ডাকছে একটানা অদ্ভুত এক অস্থিরতা নিয়ে। পথঘাটও যেন একটু থমথমে। মানুষের চেহারাও এক অজানা প্রস্তুতি। আর বাতাস, সেটার অনুভূতিও বদলে গেছে। কিছুক্ষণ আগেও যে বাতাস কেবল হালকা শীতল ছিল, এখন সেটা একটু স্নিগ্ধ হয়ে এসেছে, যেন বৃষ্টির আগমনী বার্তা নিয়ে এসেছে।
দূরে কোথাও বাজ পড়ছে, একটু মৃদু গর্জন শোনা যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু সেটা কি সত্যিই বাজ? মেঘেদের ফিসফিসানি। বৃষ্টি শুরু হবে, আকাশের রংটাই যেন বদলে দিচ্ছে সেই কথা। চারিদিকে ধূসর মেঘ জমেছে, বাতাস ভারী হয়ে উঠছে ধীরে ধীরে। কিছুক্ষণ পরেই টিপটিপ করে ফোঁটা পড়তে শুরু করলো, আর মুহূর্তের মধ্যেই তীব্র বর্ষণে ঢেকে গেল পুরো শহর। কফি হাউসের সাথে দাঁড়িয়ে তিথি একদৃষ্টিতে সামনের ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে আছে। বাতাসের তীব্রতায় তার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু সে টেরই পাচ্ছে না চারপাশের মানুষজন যে যার মতো ছুটছে, আশ্রয় নিচ্ছে দোকানের ছাউনির নিচে। রিক্সা চালকরা পলিথিনে নিজেদের ঢেকে নিচ্ছে, আর পথচারীরা ছাতা না থাকলে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তিথি সেখানেই দাঁড়িয়ে আছে স্থির হয়ে। কারো তাড়াহুড়া যেন তার জন্য নয়, সে অপেক্ষা করছে এক অসহ্য প্রতীক্ষায়, যার শেষ সে নিজেও জানে না। তার চোখ দুটো আকাশের মতোই ভারী হয়ে উঠেছে, একবারও তাকিয়ে দেখে না ফোনের স্ক্রিন, কারণ সে জানে কোনো নতুন বার্তা আসেনি, আসবেও না। প্রতীক্ষায় তিথি দাঁড়িয়ে আছে, তার জন্য কোনো নিশ্চয়তা দেয়নি, বরং স্পষ্টভাবে বলেছে সে আসবে না। কিন্তু তবুও কেন যেন তিথির মনে হলো তা আজ আসবেই। তিথি শূন্য চোখে তাকিয়ে থাকে রাস্তার দিকে। পিচ ঢালা রাস্তাখানা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। তিথির বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, সে জানে ভালোবাসা জোর করে হয় না, কিন্তু তার এই একতরফা ভালোবাসা কেন এতটা যন্ত্রণাদায়ক? সে কেন পারছে না এই অনুভূতিটা থেকে মুক্তি পেতে? কেন এই অপেক্ষা এত দীর্ঘ হয়ে যাচ্ছে? একটি গাড়ি দ্রুতগতিতে রাস্তা পার হলো, আর তার সাথে সাথেই এক ঝাপটা পানি এসে তিথির পায়ের কাছে আছড়ে পড়ল। সে নড়ল না, কেবল চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। বুকের ভেতর এক অজানা ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার কল্পনায় ঠিক তাজের ছায়া ভেসে উঠল। তার যদি অন্তত একবার ফিরে তাকাতো, যদি অন্তত একবার তার অনুভূতিগুলো বুঝতে চাইতো, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। বৃষ্টি তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যেন আকাশও কাঁদছে তার সাথে। সে ধীরে ধীরে কফি হাউসের ছাদ থেকে নেমে আসে, খোলা আকাশের নিচে দাঁড়ায়। শীতল বৃষ্টির ফোঁটাগুলো তার গাল বেয়ে নেমে যাচ্ছে চোখের জলের মতো। কিন্তু এই জল আর চোখের জল এক নয়। বৃষ্টি তার শরীর ভিজিয়ে দিচ্ছে, আর চোখের জল তার হৃদয়কে ধুয়ে দিচ্ছে না, বরং আরও ভারী করে তুলছে। তার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলে ওঠে, পথ চেয়ে রইলাম, সময় গড়িয়ে গেল, বুকের ভেতর ঢেউ উঠল, তবু তুমি এলে না। নিঃশব্দ বিকেল জানে তোমার অপেক্ষার গল্প। চোখ তুলে আকাশ দেখলাম, যেন সেখানে তোমার ছায়া হয়তো আসবে না, তবুও মন বোঝে না তোমার অপেক্ষা আমার কোনোদিনই শেষ হবে না। বলে হঠাৎই একটা ফুঁফিয়ে কান্না বেরিয়ে আসে। সে মুখ চেপে ধরে, যেন কষ্টের চিৎকার কেউ শুনতে না পায়। কিন্তু বৃষ্টি জানে, আকাশ জানে, এই অপেক্ষার কোনো শেষ নেই। তারা নিঃশব্দে দাঁড়িয়ে আছে নিজের বেলকনিতে, রেলিং ঘেঁষে। বাইরে বৃষ্টি নেমেছে তুমুল বেগে, যেন আকাশও আজ তার মতোই হাহাকার করছে। বাতাসের প্রচণ্ড ঝাপটায় তার চুলখানা উড়ন্তের ন্যায় উড়ে যাচ্ছে, আর বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো একে একে তার গায়ে এসে পড়ছে। কিন্তু সে নড়ছে না, নড়ার কথা মনেও আসছে না। তার দৃষ্টি স্থির সামনে বাগানের দিকে, সেই বাগান যেটি সে ভালোবেসে পরম যত্নে সাজিয়েছিল, যেখানে ছিল বাহারি ফুলের গাছ, শ্যামললতা, ছোট্ট ফোয়ারা, সব মিলিয়ে যেন এক টুকরো স্বর্গ। আর সেখানে কিছুই নেই, সব কেটে ফেলা হয়েছে। শূন্য এক জমি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই, যেন এক নিমিষে সব কিছু হারিয়ে গেছে। তারা ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় বৃষ্টির দিকে, তার হাতের তালুতে অঝোর ধারায় বৃষ্টির জল নামতে থাকে। সে এক সময়ই চোখ বন্ধ করে। বাতাসের সঙ্গে ভেসে আসে হারিয়ে যাওয়া ফুলের ঘ্রাণ, যেটা আসলে তার মনের মধ্যে বন্দী হয়ে আছে। মনে পড়ে কতদিন সেই বাগানে বসে থেকেছে, এক একটা গাছের বেড়ে ওঠা দেখেছে, তাতে হাত বুলিয়েছে, প্রাণের মায়ার আগলে রেখেছে। অথচ এক মুহূর্তে সব শেষ। সূর্য ভাই কি করে পারলো এত নিষ্ঠুর হতে, সেটাই ভেবে পায় না সে। সে জানে কোনো কিছুই আর আগের মতো হবে না, কেটে ফেলা গাছগুলো আর ফিরে আসবে না, তার পরম যত্নের ফুলেরা আর কোনোদিন সৌরভ ছড়াবে না। শুধু একরাশ স্মৃতি রয়ে যাবে, এক বুক শূন্যতা নিয়ে। বৃষ্টির ঝাপটাই সব কিছু ধুয়ে যাচ্ছে, কিন্তু তার হৃদয়ের ক্ষত, সে কি কোনোদিন শুকাবে? তারা গভীর শ্বাস নেয়, চোখ মেলে চেয়ে দেখে কালো মেঘে ছেয়ে থাকা আকাশ। মনে হয় সে একলা দাঁড়িয়ে আছে এক বিশাল শূন্যতার সামনে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়তো থেমে যাবে, বাতাসের তীব্রতা হয়তো কমে আসবে। সেই যে সে ঘরে এসেছিল আর বের হয়নি, আর না কেউ তাকে ডাকতে এসেছে। পিয়ন্তি বেগম কড়া গলায় নিষিদ্ধ করে দিয়েছেন তাকে না ডাকতে। তার ভাষা মতে মেয়েকে একটু বেশি তোল্লাই দেওয়া হয়ে যাচ্ছে, সেটা ভেবে আর সে সকলকে নিষিদ্ধ করে দিয়েছেন। তারা যখন বৃষ্টি দেখতে ব্যস্ত, তখন তারাকুঞ্জে প্রবেশ করে তুর্যর বাইক নিয়ে। তারা সেদিক পানে তাকায়, চোখ আটকে যায় তুর্যতে। তুর্য ধীর পায়ে বাইক থেকে নামে, তুমুল বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকে সে, যেন আকাশের ঝর্ণা ধারা তার সমস্ত অস্তিত্ব ভিজিয়ে দিচ্ছে।
কালো শার্ট ভিজে গিয়ে ত্বকের সঙ্গে লেপ্টে গেছে, চুলের ভেজা গোছা কপালে এলোমেলো হয়ে পড়েছে। পানি গড়িয়ে গড়িয়ে তার চোয়ালের ধার বেয়ে নামছে, গলার ভাঁজে থেমে থাকছে কয়েক মুহূর্তের জন্য। তার মুহূর্তেই শরীর উষ্ণতায় ছড়িয়ে পড়ে। এই মানুষটির অপেক্ষা যেন ছিল এতক্ষণ। মুহূর্তেই তার প্রতি সব রাগ হারিয়ে যায় দূরদেশে। কি আছে এই ক্লান্ত মিশ্রিত মুখটিতে? এত আকৃষ্ট কেন করে তাকে এই মুখটি? তারা ভেবে পায় না, এর মধ্যেই তারা টের পায় তুর্য চলে গেছে। বাইক সেখানে রেখে বাড়ির ভেতর প্রবেশ করেছে। তারা বাইকটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে শূন্য চোখে। মানুষটি চলে গেছে এখান থেকে ভাবতেই তারা দীর্ঘশ্বাস ফেলে। 20 মিনিট পর তারা বেলকনি থেকে এসে টেবিল থেকে ফোনটা হাতে নেয়। বেশ কয়েকদিন ধরে তেমন ফোন ঘাঁটা হয় না তার, একেবারে বলতে গেলেই। তারা বিছানার সাথে হেলান দিয়ে বসে পড়ে। ফোনটা অন করে ওয়াইফাই অন করতেই একের পর এক টুংটাং করে মেসেজ আসতে শুরু করে। অবাক হয় তারা, খেয়াল করতে দেখতে পায় প্রণয় 200-র উপরে মেসেজ কল করেছে তাকে। অবাক হয় তারা এত মেসেজ দেখে, তবে সবচেয়ে বেশি বিরক্তও হয় এত মেসেজ দেখে। তবে তারা একটা মেসেজও সিন করে না। আজকাল এই লোকটার কথা মনে পড়ে না। বলতে গেলে সেদিনের পর একটিবারের জন্য প্রণয় তার মনে পড়েনি। তারা ভাবে এই মানুষটাকে, তার সব কিছুতে অ্যাড থেকে লাভ কি? যে মানুষটা বিশ্বাস করতে পারে না আর যাই হোক তাকে ভালোবাসা অসম্ভব। তারা আর দেরি না করে প্রণয়কে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আর এটাও ভেবে নেয় সিমটা চেঞ্জ করে ফেলবে কয়েকদিনের মধ্যে। অন্যদিকে তিথি বৃষ্টিতে ভিজে মাত্রই বাড়ি ফেরে। শাহনাজ বেগম ও তানিয়া বেগম ড্রয়িং রুমে বসেছিল তিথির অপেক্ষায়। তিথিকে দেখেই শাহনাজ বেগম ও তানিয়া বেগম দৌড়ে তার কাছে এসে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কিরে এতক্ষণ কোথায় ছিলি আর ভিজলি কি করে? শাহনাজ বেগমের কথায় তিথি তাকায় শাহনাজ বেগমের দিকে। শাহনাজ বেগম তাকিয়ে আছে তিথির উত্তরের অপেক্ষায়। তবে কিছু বলছে না দেখে শাহনাজ বেগম ফের বলে ওঠে, কিরে কথা বলছিস না কেন? শাহনাজ বেগমের কথায় কিছুটা বিরক্ত হয় তিথি, তবে সেটা প্রকাশ না করে শুধু ধীর কণ্ঠে বলে ওঠে, কিছু না, আমি রুমে গেলাম। বলে আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে শাহনাজ বেগম ও তানিয়া বেগমকে পাশ কাটিয়ে চলে যায় নিজ রুমে। শাহনাজ বেগম বড্ড অবাক হন। তিনি বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে তিথির যাওয়ার পানে। হুট করে তার মেয়ের এই ব্যবহার তিনি মেনে নিতে পারেন না। এ ব্যবহারে যে তিনি অভ্যস্ত নন। তার মনটা কেমন ডেকে উঠল। হঠাৎ কি হলো তার মেয়ের? শাহনাজ বেগম ব্যাকুল কণ্ঠে তানিয়া বেগমকে বলে ওঠে, কি হলো বলতো হঠাৎ মেয়েটার? আমার না খুব ভয় লাগছে কেন জানি। তানিয়া বেগম অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তিথির যাওয়ার পানে। শাহনাজ বেগমের কথায় ধ্যান ভেঙে তাকায় শাহনাজ বেগমের দিকে। তিনি শাহনাজ বেগমকে শান্ত করতে বলে ওঠে, তুমি শুধু শুধু চিন্তা করছো আপু। হয়তো পড়াশোনাটা বেড়েছে তাই হয়তো বিরক্ত বোধ করছে। তানিয়া বেগমের কথায় শাহনাজ বেগমের কেন জানি মনটা মানে না। শাহনাজ বেগম ফের বলে ওঠে, কিন্তু আর বলতে পারে না শাহনাজ বেগম। তার আগেই তানিয়া বেগম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আহা ছাড়ো তো আপু, আমি ওর বয়সটা পার করে এসেছি। তুমি শুধু শুধু চিন্তা করছো, ও কিচ্ছু না। আমি কথা বলছি ওর সাথে, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। বলেই তানিয়া বেগম এক প্রকার জোর করে শাহনাজ বেগমকে ঠেলে ঠুলে রুমের দিকে পাঠিয়ে দেয়। শাহনাজ বেগম যেতেই তানিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে পর মুহূর্তে ফের তিথি রুমের পানে তাকায়। তিনি শাহনাজ বেগমকে এটা সেটা বুঝিয়ে পাঠিয়ে দিলেও সে নিজে শান্ত হতে পারছেন না। তিথিকে দেখে তার স্বাভাবিক লাগেনি একটুও। তার চোখে দেখেছে অগাধ পরিমাণের যন্ত্রণা, কাউকে পাওয়ার তৃষ্ণা, ঠিক যেমন তার ফেলে আসা 30 বছরের অপেক্ষা। শাহনাজ বেগম ভেবে নেয় এই বিষয় নিয়ে তার সাথে কথা বলবে। তাকে জানতে হবে তার এই ব্যাকুলতা কার জন্য, এত যন্ত্রণা তার। তাকে জানতেই হবে। ভাবেই তিনি হাঁটা দেয় তিথির রুমের দিকে। তিথি মেঝেতে নিথর হয়ে বসে আছে। তার শরীর বিছানায় গায়ে হেলান দিয়ে রয়েছে, মাথাটা এলিয়ে আছে পেছনে। ফ্যানের ঘূর্ণায়মান পাখাগুলোর দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ফ্যানটা ঘুরছে আপন মনে, ঠিক যেমন তিথির জীবনটা ঘুরে চলেছে এক অনিশ্চিত অন্ধকারের দিকে। তার চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো চুপচাপ গড়িয়ে পড়ছে, কিন্তু সে সেগুলো মুছতে চাইছে না। এক একটা গালের উপর পড়ে দ্রুত শুকিয়ে যাচ্ছে, তবুও কান্না থামার কোনো নাম নেই। পরনের ভেজা জামাটা এখনো গায়ে লেপ্টে আছে, ঠান্ডা ভারী কাপড় শরীরের সঙ্গে একাত্ম হয়ে গেছে। তবুও সে খোলার প্রয়োজন বোধ করছে না। মনে হচ্ছে এই ভেজা জামার মতোই তার মনটা আজ ভারী হয়ে গেছে, এক অজানা বেদনায় সিক্ত হয়ে গেছে। মনের মধ্যে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে, তাজ ভাইয়া আমাকে ভালোবাসে না, ভালোবাসে না। বারবার এই কথাটা মাথায় আঘাত করছে। বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হয়েছে, যেন কেউ হৃদয়ের মাঝখানটা ফাঁকা করে দিয়েছে। নিঃশ্বাস নিতে গেলেই মনে হচ্ছে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। ঠিক তখনই দরজার সামনে একটি নড়াচড়া হয়। তানিয়া বেগম দাঁড়িয়েছিলেন। দরজাটা হালকা ঠেলতেই সেটি আধখোলা হয়ে যায়। ভেতরে ঢুকতেই এক মুহূর্তের জন্য তিনি থমকে যান। সামনে যা দেখছেন তাতে বুকটা ধক করে ওঠে।
তিথি নিথর হয়ে বসে আছে, তার চোখের নিচে গভীর কালি, মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো, ভেজা কাপড় তার গায়ে লেপ্টে আছে, এক অদ্ভুত নীরবতা ঘিরে রেখেছে তাকে। তানিয়া বেগম দৌড়ে তার কাছে যান, হাঁটু গেড়ে বসে তিথির কাঁধ ধরে ঝাঁকান। তানিয়া বেগম উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে মা, তুই এভাবে বসে আসিস কেন? তোর চেহারা এমন কেন? তিথি ধীর গতিতে চোখ তুলে তাকায়, সে এমনভাবে তাকাচ্ছে যেন কিছু অনুভবই করতে পারছে না, যেন চারপাশের সব শব্দ, সব অনুভূতি, সব স্পর্শ তার জন্য অচেনা হয়ে গেছে। তানিয়া বেগম আরও উদ্বিগ্ন হয়ে তিথির গালে আলতোভাবে হাত রাখেন। তানিয়া বেগম আরও চিন্তিত স্বরে বলে, তোর শরীর খারাপ লাগছে? বল মা, কি হয়েছে? তুই এমন করছিস কেন? তিথি কিছু বলে না, শুধু একটা দীর্ঘশ্বাস নেয়, যেন বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট একসঙ্গে বের করে দিতে চাইছে। তিথি কিছু না বলেই ধীরে ধীরে তানিয়া বেগমের কোলে মাথা রাখলো, যেন এতক্ষণ শক্ত হয়ে থাকার অবসান হলো, যেন কেউ তাকে আশ্রয় দিল। তানিয়া বেগম অবাক হয়ে তিথির চুলে হাত বুলিয়ে দিলেন। কতদিন পর তিথিকে এভাবে শিশুর মতো আশ্রয় খুঁজতে দেখছেন তিনি। ঘরে তখন নিস্তব্ধতা, শুধু ফ্যানের একঘেয়ে ঘূর্ণন আর জানালার পর্দার মৃদু দুলানি। অনেকক্ষণ চুপ থাকার পর তিথি ফিসফিস করে বলল, পুরুষ মানুষের মন এত পাষাণ কেন জুলিয়েট, বলতে পারো? তানিয়া বেগমের শরীর হালকা কেঁপে উঠল। তানিয়া বেগম গভীর দৃষ্টিতে তিথির দিকে তাকালেন। তিথির চোখে যেন তার নিজের প্রতিচ্ছবি দেখলেন তিনি। একই বেদনা, একই হারানোর যন্ত্রণা। তাহলে কি তিথিও তার পথেই হাঁটছে? একসময় তিনিও যে কাউকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। যে মানুষটার জন্য নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন, সেই তাকে ফেলে চলে গিয়েছিল। তবু তিনি অপেক্ষা করেছিলেন দিনের পর দিন, বছরের পর বছর। একসময় পরিবার বিয়ে ঠিক করেছিল, কিন্তু তিনি রাজি হননি, কারণ তার মন যে আর কারো জন্য ছিল না। তিনি আজও একা। তানিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন, তিথির কপালে আলতো করে চুমু দিলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, সব পুরুষ একরকম নয় মা, কিছু পুরুষ সত্যি পাষাণ হয়, কিছু আবার ভালোবাসতে জানে, কিন্তু সবচেয়ে কঠিন হলো সেই মানুষটাকে পাওয়া যে সত্যিকারভাবে ভালোবাসতে জানে। তিথি চোখ বন্ধ করে বলল, তাহলে আমি কেন পেলাম না? আমার ভালোবাসাটা যে সত্যি ছিল। তানিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে তিথির চুলে বিলি কাটতে থাকেন। ভালোবাসা অনেক সময় একতরফা হয়ে যায় মা, তুমি কাউকে চাইলে তারও তোমাকে চাইতে হবে, এমন কোনো নিয়ম নেই। তিথির কণ্ঠটা কেঁপে গেল। কিন্তু যদি তার ভালোবাসা না পাই, তাহলে কি সত্যি ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায়? তানিয়া বেগম একটু হাসলেন, একটুখানি ব্যথা মেশানো হাসি। ভুলে থাকা সে তো কখনো সম্ভব হয় না মা। শুধু সময়ের সাথে সাথে সেই মানুষটা আমাদের জীবনের কেন্দ্র থেকে সরে গিয়ে কোথাও দূরে দাঁড়িয়ে থাকে। আমাদের চোখের সামনে না থাকলেও আমাদের মনে তার অস্তিত্ব কখনো হারায় না। তিথি কষ্টে চোখ বন্ধ করলো, তার বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। তানিয়া বেগম তিথিকে আর কিছু জিজ্ঞেস করে না, তিনি এখন প্রয়োজন মনে করছেন না সেটা। তিনি এটা খুব ভালো করেই বুঝতে পারছেন, তিথি তার নৌকার মাঝি হয়ে পথ চলছে, যেই নৌকা তাকে চিরতরে ভাসিয়ে দিচ্ছে। তানিয়া বেগম তিথির কপালে চুমু এঁকে নিজের সাথে মিশিয়ে নেয়। তিথিও তানিয়া বেগমের সাথে মিশে যায়। রাত 10টা। আজ বলতে গেলে সারাদিন ঝড় বৃষ্টি হয়েছে শহরের বুকে। বৃষ্টির বর্ষণে ভিজিয়ে দিয়েছে পুরো শহরটাকে। তার সবেমাত্র বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে, ফোন হাতে নিয়ে দেখতে পায় তিথির আজ কোনো কল কিংবা মেসেজ আজ নেই। তা আজ অবাক হয়, আজ তো তিথির আরও বেশি মেসেজ কল করার কথা, কারণ তার তো দেখা করার কথা ছিল। তাহলে কি তিথি আসেনি, তাই কি কল করেনি তাকে, ভাবতে থাকে তাজ। তবে একদিকে খুশি হয়, তিথির কল মেসেজ না পেয়ে মেয়েটা তাকে এক প্রকার ভালোবাসি বলে বলে মাথা নষ্ট করে ফেলছে। আজকে যখন কল করেনি, তাহলে একটু শান্তিতে থাকা যাবে। কাল তো খুব জোর গলায় বলেছিল অপেক্ষা করবে, তাহলে আজ কি সব ভালোবাসা কি আকাশে উড়ে গেল নাকি তার? ভাবতেই হাসে তাজ। তবে আজ কখনোই তিথিকে দোষ দেয় না। সে জানে তিথি যে বয়সটা পার করছে সেটা প্রেমে পড়ার মতোই বয়স। তবে একটা সময় পর আর সেটা থাকবে না, যখন যাকে ভালো লাগবে তখন তাকে ভালোবাসা বলে দাবি করবে এই বয়সটা। তাই তার যতটা পারে তিথিকে বোঝানোর চেষ্টা করে, তাকে এ সময় সব থেকে আটকানোর চেষ্টা করে। তাজ তিথির বিষয়ে সমস্ত চিন্তা বাদ দিয়ে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে পড়ে অফিসের কাজ নিয়ে। তার মতো এসব ফালতু চিন্তা ভাবনা করার মতো তার সময় নেই। অন্যদিকে তারা নিজ ঘরের বেলকনিতে ইজি চেয়ারের সাথে হেলান দিয়ে দুই পা উঁচিয়ে বসে বসে বাইরের দৃশ্য দেখছে। বৃষ্টির পর তার এই ভেজা শহরটাকে দেখতে ভালোই লাগে, যদিও পুরো শহর তো আর তার বেলকনিতে বসে বসে দেখা সম্ভব নয়। তার বাড়ির এরিয়া জুড়ে যতটা রয়েছে ততটাই সম্ভব। তবে ইচ্ছে আছে একদিন বৃষ্টির পর শহর ঘুরে দেখার। তারা আকাশপানে তাকায়, চাঁদের আজ দেখা নেই, মেঘে ঢেকে গেছে বলতে গেলেই চলে। কালো মেঘের নিচে ঢাকা পড়েছে চাঁদ, পুরো আকাশে কালো সাদা মেঘের ছড়াছড়ি, তা দেখতেই ব্যস্ত তারা। তখনই রুম থেকে তার ফোনটা বেজে ওঠে। তারার আকাশপান থেকে
চোখ সরিয়ে রুমের দিকে ফিরে তাকায় বিরক্ত চোখে। এ সময় তাকে আবার কে কল দিল ভেবে পায় না। তারার ভাবনার মাঝে ফোন বাজা বন্ধ হয়ে যায়। ফোন বন্ধ হতেই তারা আর সেদিকে না গিয়ে ফের আগের মতো আরও আরাম করে বসে। তবে মুহূর্তে আবার ফোন বেজে ওঠে। বিরক্ত হয় তারা এবার বেশ। সে মুখ দিয়ে বিরক্ত নিয়ে শব্দ করে অলস ভঙ্গিতে ওঠে, দিয়ে হাঁটা দেয় রুমের দিকে। ফোনটা বিছানার উপর বাজছে। তারা হেলে তুলে গিয়ে ফোনটা হাতে তোলে। অপরিচিত এক নাম্বার থেকে কল আসে। তারা ভ্রু ঘোটায়। এটা আবার কার নাম্বার ভেবে আগে তো কখনো দেখেনি। তারার ভাবনার মাঝে কল বন্ধ হয়ে আবার বেজে ওঠে। তারা এবার ফোন রিসিভ করে কানে ধরে, তবে কিছু বলে না। ওপারে থাকা মানুষটি সেটা বোঝার চেষ্টা করে। তখনই খুব ধীর কণ্ঠে মুগ্ধ করা এক কণ্ঠ ভেসে আসে তারার কানে। ঘুমিয়ে পড়েছিস? ছোট্ট চোখ জোড়া মুহূর্তেই বড় বড় হয়ে যায় তার। এই কণ্ঠ যে তার খুবই চেনা। এটা যে তার স্বামী নামক মানুষটির কণ্ঠ, তার তুর্য ভাইয়ের কণ্ঠ। এটি তার নীরবতা দেখে তুর্য ফের আগের ন্যায় বলে ওঠে, বউ, কথা বলছিস না কেন? আটকে যায় নিঃশ্বাস তারার। তুর্য তাকে বউ বলে ডেকেছে? এত মধুর সেই ডাক। তুর্যের মুখে বউ ডাক শুনে তারা এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ বেড়ে যায় দ্বিগুণ গতিতে। চোখ বড় হয়ে যায়, শরীর কেঁপে ওঠে এক অনিশ্চিত শিহরণে। কি হলো, কথা বলছিস না যে? তুর্যের কথায় ধ্যান ভাঙে তারা আমতা আমতা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, না না না, ঘুমোয়নি। তারার তুর্যের কিছু না বলেই শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, যেটা তারার কান অবধি পৌঁছায়। তুর্যের এই নিঃশ্বাস তারাকে যেন এলোমেলো করে দিচ্ছে, এমন মনে হয় তার কাছে। তারা চোখ বন্ধ করে তা অনুভব করে। তুর্য কিছু সময় চুপ থেকে তারপর বলে ওঠে, একটু বাইরে আসতে পারবি? অবাক হয় তারা। চোখ খুলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, বাহিরে? তুর্য ধীর কণ্ঠে ছোট করে জবাব দেয়, হুম। তারা ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, এত রাতে? তুর্য আগের নাই বলে ওঠে, তো কি হয়েছে, তুই আয়। তারা আগের নাই বলে ওঠে, কিন্তু এত রাতে গেটের বাইরে গেলে দারোয়ান আঙ্কেল যদি কিছু বলে? তারার কথায় তুর্য আজ বিরক্ত হয় না, বরং অতি স্বাভাবিকভাবে উত্তর দেয়, ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আয়, তোকে কেউ বাধা দেবে না। বলেই থামে তুর্য। তারা তবু মন মানছে না, বড্ড ভয় লাগছে তার। তারা ভয়ে শুকনো ঢোক গিলে বলে ওঠে, কিন্তু আর বলতে পারে না তারা। তার আগেই তুর্য ব্যাকুল কণ্ঠে অনুরোধ করে বলে ওঠে, প্লিজ বউ, আয় না একটু। থমকে যায় তারা। শ্বাস যেন তার আটকে আসে তুর্যের মুখে বউ ডাক শুনে। পুরো শরীরে ঠান্ডা বাতাসের ন্যায় শিহরণ বয়ে আনে তার। তুর্য তারার উত্তর না পেয়ে নেশাভরা কণ্ঠে বলে ওঠে, লক্ষ্মী বউ, আয় না প্লিজ। তারা তুর্যের কথায় আর থাকতে পারে না। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে তার। এই কেমন অনুভূতি হচ্ছে তার। তারা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে কাপা কণ্ঠে বলে ওঠে, আসছি। বলেই তড়িঘড়ি করে ফোন কেটে দেয়। পুরো শরীর তার কেমন কাঁপছে। হঠাৎ কেন হচ্ছে তার এমন? তুর্যও তো তাকে স্পর্শ করেনি। এটা তো শুধুমাত্র তুর্যের স্পর্শে এমনটা হয় তার সাথে। তাহলে এমন কেন হচ্ছে তার? কি এমন আছে তুর্যের মাঝে যা প্রতিবার তাকে আড়ষ্ট করে? তারা আশপাশ একবার চোখ বুলায়। তারপর তুর্য তাকে যেতে বলেছে মনে পড়তেই সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:40 বাজে। তারা আর দেরি না করে দৌড়ে চলে যায় আয়নার সামনে সব কিছু ঠিক আছে কিনা দেখতে। চুলটা কোনো রকম কাঠি দিয়ে বেঁধে নেয়। তারপর হালকা একটু লিপ বাম লাগিয়ে আয়নার দিকে তাকায়। নিজেকে একবার ভালো করে পরখ করে নেয়। না, সব কিছু ঠিক আছে। এবার তারা পেছন ফিরে বিছানার উপর থেকে ওড়নাটা নিয়ে শরীরে ভালোভাবে জড়িয়ে ফোনটা নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। তারা বের হতেই উপর থেকে দেখতে পায় নিচে কেউ নেই। ড্রয়িং রুমে লাইট জ্বলছে, তার মানে শারমিন বেগম কিংবা আজমিরা বেগম এখনও সজাগ আছে। তারা আশপাশে তাকায় কেউ আছে কিনা। কেউ নেই। তারা দেখতে পায় তাজের রুমের দরজাটা হাট করে খোলা। ভয়ে তার গলা শুকিয়ে যায়। যদি বের হবার সময় তাজ তাকে দেখে ফেলে তখন কি হবে তার? ভাবতেই তার কলিজা শুকিয়ে আসছে। তারা উকি মেরে দেখে তাজ কোথায়। তাজকে রুমের আশপাশেও দেখা যাচ্ছে না। হয়তো ওয়াশরুমে আছে ভাবতেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা এবার সিঁড়ি বেয়ে চোরের মতো এদিক সেদিক তাকিয়ে নামতে থাকে। যখন কাউকে পায় না তখন তারা এক দৌড়ে দরজার সামনে চলে যায়। আশেপাশে আরেকবার তাকিয়ে দরজার ছিটকিনি খুলে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে। দরজা চাপিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। এবার যাত্রায় যেন বেঁচে গেছে ভাবতেই তার ধরে প্রাণ ফিরে পায়। তারা আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দৌড় মারে মেইন গেটের দিকে। আজমিরা বেগম নিজের ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে যেতে নিলে দরজার দিকে চোখ চলে যায়। দরজা খোলা দেখে তিনি অবাক হন। আশপাশে তাকিয়ে দেখে কেউ বাইরে গেছেন কিনা। উপরের দিকে তাকাতেই দেখতে পায় সকলের রুমের দরজা আটকানো রয়েছে, শুধু তাজের রুম ছাড়া।
কিন্তু তাজকে তো দেখা যাচ্ছে কারোর সাথে কথা বলছে। আজমিরা বেগম কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে, দরজাটা তো আমি লাগিয়ে গেলাম, তাহলে খুললো কিভাবে? আজমিরা বেগম বলেই গভীর চিন্তায় মগ্ন হয়। তার কিছুতেই মাথায় ঢুকছে না, নাকি উনি না লাগিয়ে চলে গেছেন। এসব হাজার রকমের কথা বলে যাচ্ছে তিনি। যখন কোনো উত্তর পায় না, তখন আর না ভেবে তিনি বলে ওঠে, হয়তো আমারই ভুল, আমি না লাগিয়ে চলে গেছি। বলেই তিনি দরজার কাছে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে ফের চলে যায় রান্নাঘরে তার কাজে শ্রাবণের জন্য দুধ জাল দিতে। তারা মেন গেটের সামনে এসে দেখে কেউ নেই, একটা দারোয়ান কিংবা গার্ডও নেই। অবাক হয় তারা। তবে এসব নিয়ে তার এত ঘাটার এখন সময় নেই। তারা তড়িঘড়ি করে গেট খুলে বেরিয়ে পড়ে। তারাকুঞ্জের বাইরে পা রাখতে আশেপাশে তাকায়। ডান সাইডে তাকাতেই তার থেকে অনেকটা দূরে একটা বাইক দেখতে পায়, যেটা চিনতে অসুবিধা হয় না তার আর। যে বাইকটা কার, তারা হাঁটা লাগায় বাইকের দিকে। তারা সামনে এগিয়ে আসতেই এক মুহূর্তের জন্য পা থমকে যায়। সূর্যকে দেখে যেন নিঃশ্বাসও আটকে আসে তার। সূর্য বাইক থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এক হাতে ফোন স্ক্রল করছে, অন্য হাতে সিগারেট। দু আঙুলের মাঝে ধরা সেই সিগারেট সে মাঝে মাঝে ঠোঁটে এনে ধোঁয়া টানছে, আর নাক মুখ দিয়ে ধোঁয়ার সরু কুণ্ডলি বের হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তারা চোখ আটকে যায় তুর্যের উপর। সে জানতো কেউ সিগারেট খেলেও এতটা সুন্দর লাগতে পারে, কিন্তু তুর্যের ক্ষেত্রে সবকিছুই যেন আলাদা। এক অদ্ভুত মোহ তার মধ্যে কাজ করে। সব দিক থেকে এত নিখুঁত একজন মানুষ কিভাবে হতে পারে? সিগারেট নিয়ে তারা তেমন বিশেষ অনুভূতি নেই, অপছন্দও নয়, আবার খুব একটা পছন্দও নয়। ছোটবেলা থেকে সে দেখে এসেছে তার বাবা চাচারা সিগারেট খায়, কিন্তু তার সামনে কখনো খায়নি। তবুও আজ এই মুহূর্তে তুর্যের সিগারেট খাওয়ার স্টাইলটা তারা দৃষ্টি আটকে দেয়, যেন নতুন করে সে তুর্যের প্রেমে পড়ে। তুর্য পাশ ফিরতেই তাদের চোখাচোখি হয়। ফোন স্ক্রল করা বন্ধ করে পকেটে রাখে সে। সিগারেটের শেষ টান দিয়ে সেটা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে নিভিয়ে দেয়। এরপর পকেট থেকে একটি ছোট স্প্রে বের করে মুখে দু একবার স্প্রে করে নেয়। তারপর ঠান্ডা ভঙ্গিতে এগিয়ে আসে তারার দিকে। তারা কিছু বলতে পারে না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তারার কাছে এসে থামে তুর্য। তুর্য তার পানে তাকায়। তারা আজ খুব সাদামাটাভাবেই আছে, একদম সুতির পাতলা থ্রি পিস, টিস্যু কালারের, মাঝে ছাপা প্রিন্টের কাজ রয়েছে, বাদামি রঙের। তুর্য নেশালো চোখে তাকায় তারার পানে। তারা তুর্যের চাহনিতে লজ্জায় চোখ নামিয়ে নেয়। এই চাহনি যে তার সহ্য হচ্ছে না। মনে হচ্ছে এখান থেকে দৌড়ে পালাতে পারলে বুঝি এই চাহনি থেকে বাঁচতে পারবে। তুর্য তারার পানে হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা চুলগুলো খুব যত্ন সহকারে কানের পিঠে গুজে দিতে থাকে। তারা তুর্যের স্পর্শে কেঁপে ওঠে। তা দেখে তুর্য তারার হাত ধরে টেনে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, এত কাঁপছিস কেন? তুর্যের উষ্ণ স্পর্শে যেন সারা শরীর শিহরণে কেঁপে ওঠে তারার। তার রক্ত যেন উল্টো প্রবাহিত হতে থাকে। শ্বাস বন্ধ হয়ে আসে মুহূর্তে। বুকের ভেতর এক অজানা ঝড় বয়ে যায়। তার শরীর তারার ঠোঁটে কাঁপছে। তুর্য তারার উত্তর না পেয়ে আর কিছু না বলে শুধু তার মুখ তারার কপালের দিকে এগিয়ে নিয়ে গিয়ে উষ্ণ ঠোঁটে চুমু আঁকে। তারা প্রশান্তিতে চোখ বন্ধ করে নেয়। এই একটা জিনিস তাকে বড্ড বেশি শান্তি মেলায়। এর চেয়ে শান্তি যেন পৃথিবীতে তার কাছে আর কিছুই নেই। তুর্য তারার কপালে দীর্ঘ সময় নিয়ে চুমু খেয়ে তারার পানে তাকিয়ে কানের পিছে চুল গুজতে গুজতে বলে ওঠে, চল ঘুরে আসি। তুর্যের কথায় তারা কোনো উত্তর দেয় না, শুধু এপাশে মাথা নাড়ায়। এর বেশি আর কিছু বলে না, জিজ্ঞেস করে না কোথায় যাবে, কেন যাবে, কিছু না। শুধু জানে তুর্য ভাই যেখানে নিয়ে যাবে সে সেখানেই যাবে। যদি মরতে নিয়ে যায় সে বিনা বাক্যে সেখানেই যাবে। তুর্য তারার মাথা নাড়ানো দেখে মৃদু হেসে তারার ডান হাত তুলে ওপর পিঠের ছোট্ট করে চুমু আঁকে। তারার শরীর মৃদু কেঁপে ওঠে। তা দেখে তুর্য হালকা হাসে। তারাকে ছেড়ে তার হাত ধরে হাঁটা লাগায় বাইকের দিকে। বাইকের কাছে আসতেই তুর্য বাইক ঝুলিয়ে রাখা তারার জন্য বরাদ্দ করা হেলমেটটি খুলে তারার বানে সেটি ঘুরে দেয়, নিজে পরিয়ে দেয় তারাকে। শুধু তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের পানে। হেলমেট পরানো শেষ হলেই তুর্য আগে বাইকে উঠে বসে। নিজের হেলমেটটা পরে নিয়ে তারার পানে তাকিয়ে বলে ওঠে, আমায় ধরে ওঠ। তুর্যের কথা শুধুমাত্র তারা মাথা মাত্র দুলিয়ে তুর্যকে ধরে উঠে বসে পড়ে। তুর্য তারার হাত শক্ত করে ধরে রাখে। তারা উঠতেই তা ছেড়ে দেয়। তুর্য পেছন ফিরে তারার পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, ঠিকমতো বসেছিস তো? তুর্যের কথায় তারা ছোট করে হুম বলে। তারার উত্তর পেতে তুর্য বলে ওঠে, ধরে বস। তুর্যের কথায় তারা বিনা বাক্যে ধরে বসে তুর্যের পেট কোমর। তারা ঠিকমতো বসতেই তুর্য বাইক স্টার্ট দেয়। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু রাস্তায় শরীরে এখনো ভিজে থাকার ছাপ স্পষ্ট। বাতাসে একটা ঠান্ডা ভাব, যেন শহর তার ভেজা শরীর নিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। রাস্তার মোড়ে জমে থাকা পানিতে গাড়ির হেডলাইট পড়তেই চারপাশে চিকচিক করে ওঠে। রাতের শহর অন্যরকম। দিনের ব্যস্ততা হারিয়ে গিয়ে এক অদ্ভুত নীরবতা ভর করেছে। রাস্তার পাশে ফুটপাতের দোকানগুলো বন্ধ হয়ে গেছে।
তবে দু একটা কফি শপ এখনো খোলা, জানালার কাছের ওপারে বসে থাকা মানুষের ছায়া অস্পষ্ট হয়ে ফুটে উঠছে। রাস্তার বাতিগুলো ভিজে রাস্তায় প্রতিফলিত হয়ে যেন পুরো শহরকে এক সোনালি আবরণে ঢেকে দিয়েছে। সূর্য বাইকের গতি কিছুটা কমিয়ে দেয়, একপাশে তাকিয়ে দেখে ফুটপাতের ছাউনি নিচে কিছু মানুষ বসে আছে, কেউ গল্প করছে, কেউ বা চুপচাপ রাতে নীরবতা গায়ে মেখে নিচ্ছে। আর একটু দূরে ছোট্ট একটা বইয়ের দোকানের সামনে রাখা ল্যাম্পের আলোয় দুই একটা পৃষ্ঠা উল্টানোর শব্দ কানে আসে। তারা বাইকের পেছনে বসে চুপচাপ চারপাশ দেখছে। তার অনেক দিনের ইচ্ছে ছিল, আজ সেটা পূর্ণ হলো, তাও আবার তুর্যের জন্য। মানুষটাকে দেখে বড্ড অবাক হয় তারা, কি করে একটা মানুষ তার সব কথাগুলো বুঝতে পারে সেটা ভেবে পায় না তারা। তারা চারপাশে তাকায়। বৃষ্টির পরে এই শহর তাকে অদ্ভুতভাবে শান্ত করে তুলেছে। আকাশে এখনো মেঘের ছাপ, তারাদের আলো চাপা পড়ে গেছে, কিন্তু তাতে রাতের সৌন্দর্য কমেনি, বরং এক ধরনের সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে কোনো একটা অলিগলির মোড় পেরিয়ে তুর্য বলে ওঠে, শহরটাকে কেমন লাগছে এখন তোর? তারা মুগ্ধ দৃষ্টিতে চারপাশে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, এই ধরনের শান্ত এই শহর কিন্তু সুন্দর, যেটা দেখার অনেক ইচ্ছা ছিল, আর সেটা পূর্ণ হলো। সূর্য মৃদু হেসে বাইকের গতি বাড়িয়ে দেয়। রাতের শহর তাদের আরও কিছুটা পথ এগিয়ে নিয়ে যায়। বেশ অনেকটা পথ পাড়ি দেওয়ার পর সূর্য বাইক ধীরে ধীরে ব্রিজের উপর এনে থামায়। এই জায়গাটা একেবারে জনশূন্য, চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়ে আছে। রাতের আধারে দূরে শহরের আলোগুলো টিমটিম করে জ্বলছে। নদীর জলে সেই আলো প্রতিফলিত হয়ে মৃদু কম্পন তুলছে। বাতাসে একটা শীতল ভাব, যেন রাতের এই নিস্তব্ধতা বুকে চেপে ধরে রেখেছে চারপাশের সমস্ত শব্দকেই। তারা ধীরে চারপাশে তাকায়। এতদিন সে ভেবেছিল শহর কেবল ব্যস্ততার কোলাহলের এক মিশ্রণ, কিন্তু এই ব্রিজের নির্জনতা, রাতের ঠান্ডা বাতাস আর দূরে আলোকিত শহরের দৃশ্য সবকিছু যেন তাকে নতুন করে মুগ্ধ করে। সে ধীরে ধীরে বাইক থেকে নামে, হেলমেট খুলে চুলের ঝুঁটি ঠিক করে, তারপর কিছুটা এগিয়ে ব্রিজের রেলিং ধরে দাঁড়ায়। সূর্য বাইক থেকে নেমে এসে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, তার দুহাত বুকের কাছে গুজে রাখা, চোখে গভীর কিছু একটার ছায়া। সে তারার প্রতিটি গতিবিধি দেখছে, যেন মেয়েটাকে দেখেই তৃপ্তি খুঁজে নিচ্ছে। তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে নিলে হঠাৎ সূর্য তার হাত টেনে ধরে পেছনের দিকে টেনে নেয়। কোনো কথা না বলে শক্ত করে তারাকে নিজের বুকের সাথে চেপে ধরে। তারা এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। সূর্যের শক্ত বাঁধনে তার বুক ধকধক করে ওঠে। সূর্যের শরীরের উষ্ণতা, গভীর নিঃশ্বাসের স্পন্দন আর বুকের ভেতর ধুকপুক করা হৃদস্পন্দন, তারা শরীর জুড়ে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে দেয়। সূর্য একদম ধীরে ধীরে তারার কানের পাশে মুখ নিয়ে গিয়ে গভীর নেশাভরা কণ্ঠে বলে ওঠে, আজ সারাদিন তোকে বড্ড মিস করেছিলাম বউ। এই একটা শব্দ, বউ, তারার শরীর শিহরিত করে তোলে। তার শ্বাস আটকে আসে, বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সূর্য তারাকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নেয়। তারার কোমরের ওপরে হাত রেখে ধীরে ধীরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। চোখ বন্ধ করে সূর্য গম্ভীর শ্বাস নেয়, যেন এই মুহূর্তটাকে চিরদিনের জন্য আটকে রাখতে চায়। তারা কিছু বলতে চায়, কিন্তু শব্দ বের হয় না। সূর্য তার ঘাড়ে মুখ গুজে দেয়। গরম নিঃশ্বাস ছড়িয়ে পড়ে তারার গলায়। তারপর হঠাৎ করেই সূর্য তার গলায় মুখ ডুবিয়ে পাগলের মতো চুমু খেতে শুরু করে, যেন সে কোনোভাবে বোঝাতে চাইছে তারা তার চাই, খুব করে কাছে চায়। তারা সূর্যের এই আচরণে আরও বেশি কাঁপতে থাকে, চোখ বন্ধ করে অনুভব করতে থাকে সূর্যের অস্থিরতা, তার ভালোবাসার গভীরতা। সূর্য এক সময় তারার কোমরে শক্ত করে হাত রেখে তাকে এক ঝটকায় তুলে নেয়। তারা সূর্যের বাহুর ভেতর বন্দী হয়ে পড়ে। সূর্য তারাকে বাইকের সিটে বসিয়ে দুহাত দিয়ে তার মুখের দুপাশ চেপে ধরে। গভীর চোখে তারার চোখের দিকে তাকায়। তারা সূর্যের চাহনিতে ডুবে যায়। কোনো প্রতিবাদ নেই, কোনো বাধা নেই। এই মুহূর্তে শুধু দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছে রাতের বাতাসে। সূর্য ধীরে ধীরে তারার মুখের খুব কাছাকাছি আসে। চোখের গভীরতায় এক অদ্ভুত নেশা, শ্বাস ভারী হয়ে উঠছে। তার আঙুলগুলো আলতোভাবে উঠে আসে তারার চিবুকের কাছে, তারপর ধীরে ধীরে তার ঠোঁটের কোণায় ছুঁয়ে যায়। সূর্য গম্ভীর কণ্ঠে ফিসফিসিয়ে, তোকে এরকম কাছে পেলেই আমার সব পাগলামি বেড়ে যায় বউ, জানিস? তোকে ছুতে না পারলে মনে হয় দম বন্ধ হয়ে আসবে। তারার শ্বাস আটকে আসে বউ ডাক শুনে, কিন্তু সূর্য তাকে একটু ছাড়ে না, বরং আরও কাছে টেনে নিয়ে তার গালে, গলায়, থুতনিতে একের পর এক চুমু এঁকে দিতে থাকে। সূর্য দুর্বল স্বরে গভীর শ্বাস নিতে নিতে বলে ওঠে, তোর গায়ের এই গন্ধটা আমার বড্ড বেশি পাগল করে তোলে, জানিস? একবার যদি তোর কাছ থেকে দূরে যাই, মনে হয় সব এলোমেলো হয়ে যাবে। আমি আর পারি না বউ, তুই জানিস না আমি তোর জন্য কতটা পাগল।
তারা দম আটকে তাকিয়ে থাকে তুর্যের চোখে, কিন্তু তার দেখার সুযোগ তুর্য একদমই দেয় না। সে এবার তারার চুলের মুঠি ধরে একটু পেছনে টেনে নেয়। তারার ঘাড় এক্সপোজ হয়ে যায়, ঠান্ডা বাতাসের ছোঁয়ায় শিহরিত হয় সে। আর ঠিক তখনই তুর্য তার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। তুর্যের ঠোঁট যখন তারার গলার গভীর ছাপ ফেলে, তখন তারার হাত অবচেতনেই তুর্যের কাঁধ আঁকড়ে ধরে। গলার কাছ থেকে ঠোঁট বরাবর এগিয়ে এসে তুর্য এবার খুব আস্তে করে তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরে। প্রথমে ধীরে ধীরে, তারপর একটু বেশি আগ্রাসী হয়ে ওঠে সে। সূর্য নিঃশ্বাসের মাসে ফিসফিসিয়ে বলে ওঠে, তোকে এভাবে কাছে না পেলে আমি কেমন অস্থির হয়ে উঠি। তোর স্পর্শ ছাড়া আমি বাঁচতে পারবো না। তারা এবার সত্যি সত্যিই কেঁপে ওঠে। সূর্য তাকে নিজের বাহুতে একদম গুটিয়ে নেয়, যেন বাইকের সিটেই তাকে বন্দি করে ফেলেছে। সূর্য তারার নরম কানের লতিতে কামড় বসিয়ে তারা শ্বাস নিতেও ভুলে যায়। সূর্য এবার তাকে আরও গভীরভাবে নিজের কাছে টেনে নেয়। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, আকাশে কিছু মেঘ ভেসে থাকলেও এক ফাঁক দিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ছে নদীর জলে। হালকা বাতাস বইছে, যেন তাদের এই গা ছুঁয়ে যাওয়া মুহূর্তের সাক্ষী হয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। নদীর ওপর আলো আঁধারির প্রতিফলন ছড়িয়ে পড়েছে। স্রোত ধীরে ধীরে বয়ে যাচ্ছে, যেন এই আবেগময় মুহূর্তকে ছন্দে বেঁধে রাখছে। ব্রিজের রেলিং ধরা বাতিগুলো মৃদু আলো ছড়াচ্ছে, তাদের ছায়াগুলো একে অপরের মাঝে মিশে গিয়ে একটা অবিচ্ছেদ্য চিত্র এঁকে ফেলেছে। আশেপাশে কোনো শব্দ নেই, কেবল সূর্যের ভারী নিঃশ্বাস আর তাদের হৃদস্পন্দনের শব্দ রাতের নিস্তব্ধতার সঙ্গে মিশে গেছে। যেন এই নির্জন রাত, এই শান্ত নদী, এই আকাশের নীরব তারা, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের গভীর আবেগের সাক্ষী হয়ে। বাতাসে হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ, হয়তো কিছুক্ষণ আগের বৃষ্টির চিহ্ন। কিন্তু এই মুহূর্তে সূর্য তারার জন্য বাহিরের পৃথিবী যেন হারিয়ে গেছে। সময় স্থির হয়ে গেছে, রাতের সৌন্দর্য যেন তাদের প্রেমের কাছে হার মেনে গেছে। সূর্য ধীরে ধীরে তারার কপালে ঠোঁট রাখে, সেই ছোঁয়ায় পুরো দেহ এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে। সূর্য নিঃশ্বাসের মধ্যে ফিসফিসিয়ে বলে ওঠে, এই রাত, এই বাতাস, এই নদী, সব কিছুর মাঝে শুধু তুই আসিস তারা। আমি তোকে কখনোই হারাতে পারবো না। তুই শুধু আমার হয়ে থেকে যাস সারাটি জীবন। বলে উষ্ণ ঠোঁটের চুমু আঁকে তারার কপালে। তারা চোখ বন্ধ করে সূর্যের স্পর্শ অনুভব করে। মনে হয় যেন সে সত্যিই হারিয়ে গেছে সূর্যের মাঝে। নদী বয়ে যায়, বাতাস বইতে থাকে, রাত গভীর থেকে আরও গভীরতম হয়। আর তাদের এই মুহূর্ত চিরকালের জন্য বন্দী হয়ে থাকে নির্জন ব্রিজের আকাশের নিচে।